মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু করে এটা তো আসলে মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের জন্য এই দৃশ্য সহ্য করা সুস্থ মানুষের পক্ষে কঠিন, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স আবার দেখছি, যেন সেটাকে দেখে মনে হচ্ছে যে এটা বিরাজনীতিকরণের এক ধরনের অপচেষ্টা আছে। হাসিনা গেছে সেই পথে, বিএনপি যাবে সেই পথে, এ ধরনের স্লোগান আমরা শুনছি। আসলে কেন, কি হচ্ছে, আপনি কি মনে করেন যে স্লোগান যারা দিচ্ছে তারা কেন দিচ্ছে? পুরো দল কি এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করলো কিনা, এই প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে। মাসুদ কামাল, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। না, পুরো দল তো করে না, কখনোই করতো না। পুরো দল দলবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অমুক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে আজকে আমরা মারবো, দলের রেজুলেশন নিয়ে কাজ তো হয় না ভাই। কিছু লোক করে, যারা করে তারা দলের লোক, অথবা তারা হয়তো ওই দলের রাজনীতিও করে না, বাট তারা ওই দলের ছত্র ছায়ায় থাকে, অথবা তারা যখন বিপদে পড়ে তখন দল তাকে রক্ষা করে, এইভাবেই কিন্তু করে। আপনি আমাকে একটা সহজ কথা বলেন, একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন করি। এই যে লোকগুলি মারছে, যে লোক, তাদের নানা রকম পরিচয় আসতেছে, কেউ স্বেচ্ছাসেবক দল, কেউ যুব দল, কেউ ছাত্র দল, এগুলি বলা হচ্ছে। এই লোকগুলি কি হাসিনার আমলে এই লোকটাকে মারতে পারতো? পারতো না। তখন মারতে পারতো যুবলীগ, ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, তাদের লোকজন মারতে পারতো, চাঁদাও তারাই নিতে পারতো, এরা পারতো না। তো তারা পারতো কেন? ওই লোকগুলো এখন কই? ওই লোকগুলো এখন দৌড়ের উপরে আছে, অথবা লুকাই আছে, অথবা নিজের জীবন রক্ষা করতেছে। তো সেই লোকগুলি এখন ফিল্ডে আসতেছে না কেন? অথবা এই আগে যারা বিলাই ছিল হঠাৎ করে তারা সিংহ হয়ে গেল কেন? কারণটা কি? বিএনপি ক্ষমতা আছে নাই তো, কিন্তু সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে তারা সব হয় বিএনপির লোকেরা করতেছে, অথবা বিএনপির নামধারীরা করতেছে, অথবা বিএনপির ছত্রছায়া হচ্ছে। কেন? বিএনপি তো ক্ষমতায় নাই, হচ্ছে কেন? এটা হলো কি আসলে একটা কালচার। মনে করেন যারা থামাবে, ধরুন পুলিশ চিন্তা করবে আমি যে ওকে থামাতে যাব, 2 দিন পরে তারা ক্ষমতা আসবে, তখন তো আমাকে এমন এক জায়গায় বদলি করবে, অথবা আমার বিরুদ্ধে এমন কিছু অ্যাকশন নিবে যে আমার চাকরি নিয়ে টানাটানি। তার মানে হচ্ছে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি ক্ষমতায় না থাকলেও যে ক্ষমতায় থাকলে যে কাজটা করতে পারতো সেই কাজটা এখনো অনেকটা করতে পারছে, একটু ভিন্নভাবে প্রভাবিত করতে পারছে প্রশাসন। একই জিনিস জামাতেরও করতেছে, একই জিনিস এনসিপি তো সরাসরি সরকারি দল আমি মনে করি এনসিপিকে, তো তারা করতেছে। মানে সরকার তাকে সাপোর্ট দেয় কি দেয় না সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। প্রসঙ্গটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বা প্রশাসন যারা আছে, মাঠ পর্যায়ে প্রশাসন, তারা তাদের প্রতি কি মনে করে, তাদের মধ্যে পারসেপশনটা কি? তাদের মধ্যে পারসেপশন হলো এরা ক্ষমতার ঘনিষ্ঠ। আমি যদি এদের কথা না শুনি তাহলে আমাকে চলে যেতে হতে পারে, আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, আমি আমার ঘর সংসার নিয়ে আমি বিপদে পড়তে পারি। তারা এটা চিন্তা করে। কিন্তু তো এই চিন্তার যে প্র্যাকটিসটা, এই যে কালচারটা আমাদের এখানে আছে, যে একজন লোক সে যদি সরকারি দল করে তার অপরাধকে ধরা হবে না, এই কালচারটা যতদিন পর্যন্ত আপনার না যাবে ততদিন পর্যন্ত এরকমই ঘটবে। আমি আজকে পত্রিকা পড়লাম, আজকে কালকে তো পত্রিকা পড়লাম যে কয়জন লোক বলতেছেন প্রত্যক্ষদর্শী, তারা বলতেছেন আমাদের সামনে মারছে কিন্তু আমরা সাহস পাইনি। তারা যে ফেরাবে সাহস পায়নি। দেখেন কতগুলি পয়েন্ট, সাহস পায় নাই। এখন তারা যখন বলতেছে, মানে খুবই অবাক করা ব্যাপার যে সাহস পায়নি। যখন এটা শুনলাম তখন আমার মনে হলো যে এই জনতাই কিন্তু হাসিনাকে পতনের জন্য সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিল। তো এরা সাহস পায় নাই। আবার আমি আবারও চিন্তাটা করি যে সাহস যে আসলেই পায় নাই তার প্রমাণ হলো যখন সে সাংবাদিককে বলতেছে তো নিজের নাম বলতেছে না, মানে এখনো সে বলার সাহস পায় না আসলে। এই আবার পার্ট হতে চায় না, এটা সাক্ষী হতে চাইছে না। কেউ তো 999 ফোন করে নাই, কেন করলো না? সাহস পায় না। খেয়াল করেন জিনিসটা। এখন তারা সাহসটা কার কাছ থেকে পাবে? সাহসটা তাকে দিবে কে? সাহসটা দিবে তাকে সরকার। এই জায়গায় হলো সরকারের ব্যর্থতা। সরকার বলে একটা, করে আরেকটা। এই মব থামানোর জন্য সরকারের যে কর্মকাণ্ড, মানে এর চেয়ে হাস্যকর কোনো কর্মকাণ্ড থাকতে পারে না। আমি আপনাকে ডিটেল একটা কর্মকাণ্ডের কথা বলবো যেটা আপনার কাছে কৌতুক মনে হবে।
আপনি লক্ষ্য করেছেন যে এই মিছিলগুলো থেকে এক ধরনের স্লোগান এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা? এটা উদ্দেশ্য, অনেকে বলছে মিটফোর্ডের হত্যাকাণ্ডের পেছনেও একটা ষড়যন্ত্র আছে। আসলেও কি ষড়যন্ত্র আছে কিনা, বা ষড়যন্ত্র না থাকলে এক ধরনের এটাকে অপরাজনৈতিকভাবে ব্যবহার করার কৌশল আপনি দেখছেন? এই যে মিছিলগুলি হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে, এই মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্লোগান আছে? এই মিছিলে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান আছে? নেই তো। তাদের বিরুদ্ধে স্লোগান নাই কেন? দায় তো তাদের, দায় তো তাদের। তারা কেন থামাতে পারে? শুনেন, কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে, বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে, আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন্দলেই নিহত হচ্ছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে, বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনি একটু বলেন। ভাইরে, একটা বাড়ি চুরি হয়েছে, চোর ধরছেন, চোর হলো সৈয়দ বংশের। এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে? আপনি ওভাবে দেখেন, আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন? চোর, অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে? সেটা আপনি পারেন নাই। দেখেন, বিএনপি, হ্যাঁ, বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোক, যা বললাম তো আমি, বিএনপি নামধারী হতে পারে, অনেকে বিএনপির নাম নিয়ে করে, এটা হতে পারে। বিএনপি লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে, অনেকজন যারা ক্ষুধার্ত হতে পারে, আমি অস্বীকার করছি না। তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব। এখন বিএনপি কিভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার। বিএনপি যদি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা। আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো। বিএনপি থামাতে পারে নাই কেন? তারা যে প্রক্রিয়া থামাচ্ছে, এই প্রক্রিয়া 100 বছরও থামবে না। এই প্রক্রিয়ায় 100 বছরে ওটা থামবে না ভাই। ওই যে আমি একটা মাঝে মাঝে উদাহরণ দিই যে একটা মনে করেন পাতিল গরম হয়ে গেছে, কি প্রক্রিয়া ওটা আপনি পানি ছিটা দিলে কিন্তু শব্দ হবে, কিন্তু পাতিল ঠান্ডা হবে না। প্রক্রিয়া আপনি এখন একবার বলছি, ডিটেইল বলছি যে কি প্রক্রিয়া থামাতে পারতো। এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে। তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না, আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের, পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি, বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে, আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি, এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত 15 বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ ধরা পড়েছেন, সাজার মধ্যে গেছেন, আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন। সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে। তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয়, সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা, এই দায়িত্বটা আসলে সরকারের কিভাবে? ভাই আমি এর কথা বলি, আপনি অনেক কথা বলতে পারেন, আপনি সবই ঠিক আছে। পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন, সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন। এখন আপনি কি রাতারাতি সব চেঞ্জ করে ফেলাবেন? পারবেন? তাহলে তো সব কলাপস করবে। আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে, এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে। আবার যারা নাকি মনে করেন আগে কি একটা জিনিস বলেন তো আপনি, 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি সব লোককে সহায়ছিল? সব লোক সহায়তে পারছে কি? পুলিশ কি প্রশাসনের সব সরাইছে? সরাই নাই তো। তারপরে আওয়ামী লীগ চলে নাই, ধীরে 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 পুরোটাকে আওয়ামী করণ। এটা কি এই গণঅভ্যুত্থান কি কোনো রিজিম চেঞ্জ যে শুধু এই গণঅভ্যুত্থানে? এটা তো তারা তো বলতেছে ভাই যে আপনি ওইখানে অমুক লোক আওয়ামী দোষর বলে দিলেন, আপনি তাকে সরাইতে হবে। এখন সেই যে আওয়ামী দোষর নাটাকে, আওয়ামী দোষরদের আপনি পুরস্কৃত করেন নাই পুরস্কৃত? কয়টা উদাহরণ চান আপনি? আওয়ামী দোষরদেরকে পুরস্কৃত করেছে কয়টা উদাহরণ চান? আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই। এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থানিক প্রকৌশল আছে একটা, এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন, সেই লোককে কয়েক ধাপ পাল্টাই আপনার উপরে সরাই নিয়ে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। কি করে বানানো হয়েছে? কারণ ওই মন্ত্রী তার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, একটা লেনদেন হয়েছে, হয়ে গেছে। এখন তো তার আওয়ামী লীগের দোষর বলে না, ফ্যাসিস্টেরই বলে না, অনুচর বলে না কেন? এই সরকারকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু এই সরকারের মাধ্যমে আমরা কেন কতগুলো মুখস্থ কথা বলেন এটা বুঝি না। এটা গণঅভ্যুত্থান সরকার কিভাবে হয়?
কি সরকার বলবো তাহলে আমরা? এটা ডক্টর ইউনূসের সরকার। কি সরকার? ডক্টর ইউনূসের সরকার। এটা ডক্টর ইউনূস কি গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল সে না, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিরাই তো এখানে আপনার বিএনপি আমরা শুনে নেন বলি। গণঅভ্যুত্থানের সরকার, আপনি আমাকে কথা ডিটেল বলতে দেন। গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল, তারা নিজেদেরকে লিডার দাবি করছে, তারা সংগঠিত নেতা হয়ে গেছে, তারা বলছে এই লোকটাকে আমার আনতে হবে। আপনি ওই লোকটাকে আনছেন, ওই লোকটার এই আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল? উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো? বদিউল আলম মজুমদার, তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? নূরজাহান বেগম, কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে, কার সম্পর্ক ছিল? এগুলো সব বোকাস কথাবার্তা। এইটা হলো ডক্টর ইউনূসের, বিধানচন্দ্র, তার কোনো সম্পর্ক ছিল? ডক্টর ইউনূসের বোর্ড চিকিৎসা করতো। কি হয়েছে এটা? কি এটা গণঅভ্যুত্থানের সরকার না। এই সরকারের যারা উপদেষ্টা তার 80% সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন একটি কথা বলেছেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এবং তিনি বলেছেন 8-9 মাস আগেও বলেছিলাম এবং সেটাই এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি তাই মনে করেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে? উনি আরো বলেছেন যে এই কাজে উনি মানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন অথবা প্রশ্রয় আছে। আমি ওই কথাটাকে সাপোর্ট করি। এখন শত্রু তো অদৃশ্য, শত্রু যতক্ষণ ধরা না পড়বে অদৃশ্য শত্রু, এই অদৃশ্য শত্রু ওনার দলের মধ্যেও আছে। তাহলে বাইরে শত্রু খুঁজেন না, ঘরের মধ্যে শত্রু আছে ওনার, ওইটা খুঁজতে বলেন আগে, বাইরের শত্রু অন্যরা খুঁজবো না। আপনিও বলেন, আপনার তো উনি খবর যখন অসুস্থ ছিলেন আপনার সাথে কথাও বলেছিলেন, আপনি বললেন সেটা ভালো হয়। ওটা তো অন্য হিসাব, ওটা তো আপনার পার্সোনাল রিলেশন তো অনেকের সঙ্গে আমার আছে, অনেকে আমাকে ফোন দেয়। এটা বলে তো একটু বিপদে পড়ছিলাম। অনেকেই ফোন দেয় আমাকে, এটা ফোন দেন, আপনি ফোন দেন, অনেকে দেয় তো, এটা দেয়। বাট আমি পরামর্শ দিতে পারেন ব্যক্তিগতভাবে ওনার রাজনৈতিক যে পরিবর্তন, রাজনৈতিক চিন্তার প্রজ্ঞার যে পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তন হয়েছে, এটা আমি বহুবার বলেছি। আমি এখনো বলি যে উনি অনেক কিছু করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু দেখেন চেষ্টা করা আর কাজ হওয়া কিন্তু এক জিনিসটা। এই যে সায়েন্সে বলে না যে কাজ হয় না, আপনি এটাকে অনেকক্ষণ ধরে ঠেললেন কিন্তু নড়লো না, তাহলে কাজ হলো না, কিন্তু এটা পণ্ডশ্রম বলে। উনি যেভাবে করতেছেন কাজ তো হচ্ছে না, কাজ যে হচ্ছে না এটা কিন্তু আমার বলার দরকার নাই, কাজ তো হচ্ছে না, প্রতিদিন তো আগের দিনের চেয়ে বাড়তেছে, অর্থাৎ ওনার দলের লোক তো হচ্ছে। কিন্তু আমি কিন্তু এর জন্য চূড়ান্ত দায়টা দিব সরকার এই ঘটনার জন্য, কিন্তু পাশাপাশি এটাও তো এটাও তো ওনাকে মানতে হবে যে ওনার দলের কি অবস্থা, ওনার দলের অবস্থা যে ভালো না এটা তো বোঝা যাচ্ছে, ওনার দলের উপর যে ওনার কমান্ড কাজ করছে না এটা তো বোঝা যাচ্ছে। একটা লোককে যখন উনি বহিষ্কার করেন এটার মাধ্যমে উনি পুরো দলকে কি মেসেজ দেন? এই মেসেজটাই জানেন যে তোমরা এই কাজটা করলে তোমাকে আমি বহিষ্কার করবো, কিন্তু কেউ তো বহিষ্কারে ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? পাচ্ছে না কি অনেক বড় দলে যে সমস্যাগুলি হয়, ট্র্যাডিশনাল বড় দলের আর কি, সেটা এখানে অনেক ভাই দাঁড়ায় যায়। এখানে খালি বিএনপি পলিটিক্স, এখানে ভাইয়ের পলিটিক্স চলে। অনেক নেতা প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ তারা প্রোটেক্ট করে, এবং যখন প্রোটেক্ট তখন তারা জানে যে আমাকে একবার বহিষ্কার করবে 2 থেকে 3 মাস, যখন ইলেকশনের সময় আসবে তখন আমাকে আবার দলে ফেরত দেবে। ওই ভাই বলে দিছে তুই কাজ চালাই যা, আমি তো আছি। তো এই জিনিসগুলো তো উনি কন্ট্রোল করতে পারতেছেন না। অনেকে বলছেন যে তারেক জিয়ার দেশে আসা উচিত, তিনি আসলে পরিস্থিতি চেঞ্জ হবে। আপনি কি মনে করেন চেঞ্জ হবে? অবধারিতভাবে চেঞ্জ হবে। উনি আসলে পরে একটা ড্রামাটিক চেঞ্জ হবে, এবং ওনার তো অনেক আগে আসা উচিত ছিল। অনেকে বলতেছে ওনার নিরাপত্তার সমস্যা, যখন ইলেকশন হবে তখন উনি আসবেন না, তখন নিরাপত্তার সমস্যা হবে না। ভাই রাজনীতি করতে নামছেন, এখন যদি আপনি জুজুর ভয়ে আতঙ্কিত হন এটা ভালো কথা না। আর আমরা বলি এটা শোনেন, সাধারণ মানুষ কি হয় জানেন? সাধারণ মানুষ বলেন, কর্মী বলেন, সমর্থক বলেন, তারা একজন অকুত ভয় লিডার দেখতে চায়। পৃথিবীর সব দেশে এইটাই নিয়ম। একজন ওই যে আপনার কাপাকাপি করার লোক দেখতে চাই না আমার নেতা হিসেবে, আমি চাই না অন্তপক্ষে, অন্য কেউ চাইতে পারে। আর উনি বলবেন মাসুদ কামাল না চাইলেন না চাইলো না, মাসুদ কামাল ইম্পর্টেন্ট। মাসুদ কামাল মানে কি? আমি একটা পাবলিক রে ভাই, পাবলিক আপনার জন্য ইম্পর্টেন্ট, পাবলিকের জন্য নেতা ইম্পর্টেন্ট না, নেতার জন্য পাবলিক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি বলেছেন যে অদৃশ্য শত্রুর প্রশ্ন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, সেই প্রসঙ্গে আপনি বলেছেন যে ঘরের শত্রু আগে দূর করতে বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই বিএনপির ঘরের শত্রুর বাইরেও কোনো অদৃশ্য শত্রু দেখছেন কিনা? শুনেন,
এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুইটা ক্লিয়ার গ্রুপ আছে। একটা হলো বিএনপির নেতৃত্বে একটা দল যারা নাকি দ্রুত নির্বাচন চায়, আরেকটা গ্রুপ হলো যত দেরিতে নির্বাচন হয়। দুইটা একদম ক্লিয়ার। মাঝখানে হলো সরকার। সরকারের যে দ্বিতীয় যে গ্রুপটা আছে, যত দেরিতে নির্বাচন হয় তাদের পক্ষে। ত্রিভুজের দুই বিন্দু দুই কোণা হলো একদিকে, আরেক কোণা যারা দেরিতে নির্বাচন চায়, যে সমস্ত পলিটিক্যাল পার্টি, তারা মনে করে যে একবার পরীক্ষার সময় হয়, কিন্তু যে পরীক্ষাটা যদি 5 দিন পিছিয়ে যেত তাহলে আমি খুব ভালো করতাম। ও 5 দিন পরে কিন্তু একই রেজাল্ট করে, কিন্তু মনে করে ভালো করতো। এরা হলো ওই দলগুলি, এরা মনে করে কয়দিন পিছিয়ে গেলে আমার খুব ভালো হবো, ফল ওটাই হবো ভাই। আর সরকারের মধ্যে কিছু লোক আছে তারা ভাবতেছে ওই যে 10 দিন পরে হয়, তো 10 দিন তো একটু ফুর্তি করলাম, 10 দিন তো 10টা ফাইল সাইন করলাম, 10টা ফাইলে সাইন করলে তো কিছু টাকা আসবে, কিছু আয় ইনকাম তো হবে। এরা আবার ভুলে যায় যে সাইন করে টাকা পাইলে পরে কি হয়, এটা আগে সরকার যে কি হয়েছে এটা ভুলে যায়। তো ভুলে গেলে তো ভুলবে কি আর করবে? সরকারের মধ্যে এখন তাহলে আবার অদৃশ্য বিএনপি শত্রু যাচ্ছে আছে। যে কত তাড়াতাড়ি ইলেকশন হবে, ইলেকশন হলে পরে আমি ক্ষমতায় যাব, অমুক তমুক। বাট একটা জিনিস জানেন, অনেকে বলে যে বিএনপি ক্ষমতা আসলে ইলেকশন হলে কি সব সমস্যার সমাধান হবে? না, হবে না। সব সমস্যার সমাধান হবে এটা আমি বলছি ওটা, বাট আমি বলতে যাচ্ছি আপনি যে প্রক্রিয়াতেই সমস্যার সমাধান করেন, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো নির্বাচন। আচ্ছা